সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি কোহিনুর আক্তার কণা, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সদরঘাট ইসলামিয়া কলেজ, চট্টগ্রাম। তোমাদেরকে আসলে আমি আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। যদিও এভাবে আসলে যারা এইচএসসিতে যারা ভর্তি হয়েছো, যারা ইন্টারে ভর্তি হয়েছো, তাদের সাথে আসলে আমরা ফার্স্ট ডেতে খুব খুব তাদের সাথে ইন্ট্রোডিউস হই, তাদের সাথে পরিচিত হই, তাদের সবার সব কিছু জেনে নিই, বা তোমরাও টিচারদেরকে চিনে নাও। যেহেতু 2020 সাল হচ্ছে আসলে এমন একটি বছর দিয়ে শুরু হয়েছে, যে সাল আসলে তোমরা সবাই জানো কোভিড-19-এর কারণে সারা বাংলাদেশি স্কুল কলেজ বন্ধ রয়েছে। যেহেতু স্কুল কলেজ যাতে তোমাদের পড়ালেখার ক্ষতি না হয়, সেজন্যই আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে এইভাবেই অনলাইন ক্লাস নেওয়ার ব্যবস্থা রেখেছে। তোমাদের সুস্বাস্থ্যের কথাই চিন্তা করে আসলে এইভাবে ক্লাস নেওয়ার সিস্টেমটা চালু রেখেছে। তো আজকে আসলে তোমাদেরকে এভাবেই আমাদের ক্লাসটা করতে হবে, কিছুই করার নেই। হয়তো সব কিছু যদি ঠিক হয়ে যায়, তোমাদের সাথে আসলে কলেজে দেখা হবে ইনশাল্লাহ। খুব শীঘ্রই দেখা হবে আশা করি। তোমরা সবাই তখন হয়তো সবার সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ থাকবে। আমি আসলে আজকে তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পড়াবো। ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বিষয়ে আসলে তোমাদেরকে তো আসলে প্রথম দিন তোমাদেরকে কিছুটা পড়া হয়তো পড়ানো হয়, কিন্তু তোমাদেরকে একটা হিন্টস দেওয়া হয় বিষয় সম্পর্কে। তোমরা যারা ইসলামী ইতিহাস নিয়েছো তাদের অনেকে কম্পালসারি নিয়েছো, অনেকে ইসলামী ইতিহাসটাকে ঐচ্ছিক হিসেবে নিয়েছো। তো আমি আসলে তোমাদেরকে ইসলামী ইতিহাসের তোমরা আশা করি, যেহেতু কলেজ বন্ধ রয়েছে, ক্লাস খুব শীঘ্রই আশা করি চালু হবে। আমি আশা করব তোমরা সবাই মোটামুটি বই কিনে ফেলবে, বই কিনে তোমরা মোটামুটি পড়া শুরু করে দিবে। যদিও তোমরা আসলে স্কুলের বন্দি জীবন পার হয়ে কলেজ লাইফে ঢুকবে, তোমরা হয়তো খুব ভালো লাগবে কলেজে ক্লাসগুলো, তোমাদের খুব আশা করি খুব ভালো লাগবে। আমরাও মোটামুটি মনে করি তোমাদেরকে একটু পড়াটাও ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। তো আজকে তোমাদেরকে আমি আসলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আমার সাবজেক্ট হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এটা হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট এটার একটা হিন্টস, যেহেতু আজকে প্রথম ক্লাস, এটা সম্পর্কে একটু ছোটোখাটো একটা হিন্টস দিয়ে দিব আজকে তোমাদেরকে। তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়টাতে আসলে তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা থাকবে, প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে প্রাক ইসলামী আরব, বা প্রাক ইসলামী যুগ, বা ইসলামের অন্ধকারাচ্ছন্ন যুগ বলে, অজ্ঞতার যুগ বলে, প্রাক ইসলামী আরব। তো প্রাক ইসলামী আরব বিষয়টা যখন তোমরা পড়বে, তোমরা দেখতে পাবে তোমাদের প্রাক ইসলামী প্রথম অধ্যায়ে থাকবে প্রাক ইসলামী যুগ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে থাকবে প্রাক ইসলামী যুগ। প্রাক ইসলামী যুগের পরে তোমাদের থাকবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমাদেরকে প্রাক ইসলামী যুগ সম্পর্কে আমি তোমাদেরকে, যেহেতু এটা প্রথম অধ্যায় সম্পর্কে অল্প আলোচনার মধ্যে আমি তোমাদেরকে কিছু পড়ার সম্পর্কে একটা হিন্টস বা ধারণা দিয়ে দিব। এটা তোমরা জাস্ট, যেহেতু প্রথম দিন আসলে আমরা কলেজে আসলে তোমাদের সাথে পরিচিত হই, তোমাদেরকে এই বিষয়টার সাথে আমাদের সাথে পরিচিত করিয়ে দেই, এবং তোমাদের যারা টিচার আছে, যারা ম্যাডাম আছে, তাদের সাথে পরিচয় হয়, স্টুডেন্টদেরকেও আমরা চিনি জানি। যেহেতু আজকে প্রথম দিন ক্লাস, আজকে তোমাদেরকে আমি প্রথম অধ্যায় সম্পর্কে অল্প স্বল্প হিন্টস দিব। প্রথম অধ্যায়ে আমি তোমাদের থাকছে প্রথম অধ্যায়ে প্রাক ইসলামী যুগ। প্রথম অধ্যায়ে তোমাদের থাকবে প্রাক ইসলামী যুগ। প্রাক ইসলামী যুগে কী থাকছে? প্রাক ইসলামী যুগে থাকবে তোমাদের হচ্ছে যে আরব, আমরা যেটা সৌদি আরব বলি, আসলে সৌদি আরব তো না, সৌদি আরব বলতে আমরা শুধু আরবকে বুঝতাম, তখন কিন্তু সৌদি আরব আলাদা কোনো নাম ছিল না। তো তোমাদের আরব সম্পর্কে, প্রাক ইসলামী আরবে আসলে আরব সম্পর্কে তোমাদের আরব থেকেই শুরু হবে, আরব থেকেই শুরু হয়ে তোমাদের এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় পর্যন্ত, বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ পর্যন্ত আগে গিয়ে এটি শেষ হবে। তো তোমাদেরকে আমি আসলে আরব কী, তোমাদের আরব হচ্ছে, আরব একটা উপদ্বীপ।
আরব তোমরা সবাই জানো, যাদের আরব হচ্ছে শুধু মরুভূমি। আরব মানেই হচ্ছে মরুভূমি। আরবের চারপাশে শুধু মরুভূমি। তারপর হচ্ছে আরবের আশেপাশে রয়েছে সাগর, মহাসাগর, অন্যান্য মরুভূমি। তোমাদের আমি আজকে ইসলামিক যুগ সম্পর্কে, তোমাদের আরব উপদ্বীপ সম্পর্কে, এই প্রথম অধ্যায়ে তোমাদের যে শব্দগুলো থাকবে আরবের, আরব আরব উপদ্বীপ, আরব উপদ্বীপ, এই আরব উপদ্বীপ সম্পর্কে তোমাদেরকে আমি একটা হিন্টস দেবো। আরব উপদ্বীপটা কোথায় অবস্থিত? আরব উপদ্বীপ হচ্ছে তোমার, আরব উপদ্বীপ অবস্থিত এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। দেখো আমাদের বাংলাদেশও কিন্তু এশিয়া মহাদেশে অবস্থিত। আরব উপদ্বীপটা কোথায় অবস্থিত? আরব উপদ্বীপ হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আরব উপদ্বীপ। আরব উপদ্বীপের আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আরব উপদ্বীপকে বলা হয় জাজিরাতুল জাজিরাতুল আরব। আরব উপদ্বীপকে বলা হয় জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব কেন বলা হয় জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়? কেন বলা হয় আরব উপদ্বীপকে জাজিরাতুল আরব? আরবের তিন পাশে শুধু পানি, সাগর মহাসাগর, আরবের তিন পাশে সাগর মহাসাগর, শুধু আরবটাই হচ্ছে মরুভূমি, যার কারণে আরবকে বলা হয় আরব উপদ্বীপ। চারপাশে সমুদ্র এবং মাঝখানে শুধু আরব মরুভূমি, যার কারণে আরবকে বলা হয় আরব উপদ্বীপ। তোমরা এটা মনে রাখবে। জাজিরাতুল আরব, এই প্রশ্নটা জাজিরাতুল আরব কি, এই প্রশ্নটা সবসময় আসে। আরব, আরবের মানচিত্র সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলস বলি। আরবের উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে। কেন আরবকে আরব জাজিরাতুল আরব বলা হয় আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আরবের পূর্বে কি? পূর্বে হচ্ছে পারস্য উপসাগর। আরবের পূর্বে হচ্ছে পারস্য উপসাগর। পারস্য উপসাগর, আরবের পূর্বে হচ্ছে পারস্য উপসাগর। পারস্য উপসাগর। আরবের উত্তরে হচ্ছে, আরবের পূর্বে পারস্য উপসাগর, উত্তরে হচ্ছে সিরীয় মরুভূমি। সিরীয় মরুভূমি, সিরিয়া মরুভূমি। আরবের দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর। ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। পশ্চিমে লোহিত সাগর। তোমরা দেখো পশ্চিমে লোহিত সাগর। তোমরা বুঝতে পারছো? আরবের পূর্বে পারস্য উপসাগর, উত্তরে সিরিয়া মরুভূমি, পশ্চিমে লোহিত সাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর। তাহলে কি হলো? তিন দিকে, একদিকে লোহিত সাগর, একদিকে ভারত মহাসাগর, আর একদিকে হচ্ছে তোমার পারস্য উপসাগর এবং উত্তরে শুধুমাত্র সিরিয়া মরুভূমি, যার কারণে আরবটা পড়ে গেছে মাঝখানে। আরবটা একদম মাঝখানে, হ্যাঁ, যার কারণে আরবকে বলা হয় আরব উপদ্বীপ বা জাজিরাতুল আরব। এই প্রশ্নটা তোমাদের সবসময় আসবে, জাজিরাতুল আরব। এবার আরবের আয়তন, আরবের আয়তন। আরবের আয়তন হচ্ছে 10,27,000 বর্গমাইল। আরব উপদ্বীপ কেন বা আরবের সম্পর্কে আমি মোটামুটি একটা মানচিত্রে, যখন তোমাদের মানচিত্রে যখন আরব ছিল আফ্রিকা, ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশের মিলনস্থল বলা হতো আরবকে। আরব উপদ্বীপকে বলা হতো আফ্রিকা এবং ইউরোপের মিলনস্থল। অস্ট্রেলিয়া এবং তোমার অস্ট্রেলিয়া আর আমেরিকা মহাদেশ আবিষ্কারের পূর্বে, আমেরিকা মহাদেশ এবং অস্ট্রেলিয়া মহাদেশ আবিষ্কারের পূর্বে, এই দুইটি মহাদেশ আবিষ্কারের পূর্বে
আরব ছিল পুরো পৃথিবীর, আরব মানচিত্রের প্রাচীন মানচিত্রে আরব ছিল পুরো পৃথিবীর কেন্দ্রবিন্দু। এটা মনে রাখবে তোমরা। তাহলে তোমাদের জানা হয়ে গেল, আরবের আয়তন জানা হয়ে গেল। এখন তোমাদের প্রাক ইসলামী আরব, বা আমি যে প্রথম অধ্যায় সম্পর্কে বলছিলাম, প্রথম অধ্যায়ে থাকবে প্রাক ইসলামী আরব। প্রাক ইসলামী আরবে তোমাদের প্রথম অধ্যায়ে প্রাক ইসলামী মানে কি? প্রাক মানে হচ্ছে যে আগে, মানে হচ্ছে ইসলামের আগে, ইসলাম আবির্ভাবের আগে, বা ইসলাম সৃষ্টির পূর্বে। তাহলে আরবের চারদিকে 3 দিকে সমুদ্র, একদিকে মরুভূমি, এবং আরব মাঝখানে পড়েছে। আরব হচ্ছে একটি মরুভূমি, খুব রুক্ষ একটি মরুভূমি। আরব পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে আরব। তোমরা তাহলে এই কেন্দ্রবিন্দুতে এই মরুভূমিটা যখন পৃথিবীর মানচিত্রে যখন মধ্যবিন্দুতে যখন মরুভূমির চারপাশে সমুদ্র, তাহলে এই মরুভূমিটা সেইখানকার জনগোষ্ঠীর উপর একটা প্রভাব বিস্তার করে, এবং সেখানকার আবহাওয়া দেখা যেত কি সেখানকার জনগোষ্ঠীর উপর একটা প্রভাব বিস্তার করেছে, এবং তাদের মেজাজটা, তাদের আরবের লোকদের মেজাজ বিজ্ঞানু, একদম রুক্ষ স্বভাবের, এবং তাদের জীবন জীবিকার উপর এটা একটা প্রভাব বিস্তার করেছিল। তোমাদের এই অধ্যায়ে প্রথম অধ্যায়ে তোমাদের প্রশ্ন থাকবে আরবের ভূপ্রকৃতি, এই মরুময় অঞ্চলের জনগণের উপর কীভাবে প্রভাব বিস্তার করেছিল। এই প্রশ্ন যখন আসবে তোমরা চিন্তা করে দেখো, আরব যেহেতু একটা ধুধু মরুভূমি, এই মরুভূমির যে জনগণ থাকবে, সেই জনগণগুলো কিন্তু জনগণের উপর এই মরুভূমি যে আবহাওয়া যেহেতু সারা বছর সেখানে বৃষ্টি হয় না, 2 বছরও অনেক সময় বৃষ্টি হয় না, শীতকালে হয়তো হঠাৎ কিছু অঞ্চলে বৃষ্টি হতো। সেই অঞ্চলগুলো একটু উন্নত। তাহলে যেই দুদু মরুভূমি, এই যে আরবের মাঝখানে যে আরব মরুভূমি, এখানে পড়েছে হেজাজ নামে জায়গা। এখানকার জনগোষ্ঠী খুব রুক্ষ মেজাজের, তারা বেদুইন, তাদেরকে বলা হয় বেদুইন। তারা পশুচারণ করে জীবনযাপন করতো। তারা ডাকাতি করে, লুটতরাজ করে। তখন তো কাবা তখন থেকেই কাবা শরীফ নির্মিত হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিল। তখন থেকে সেটা কাবা একটি তীর্থস্থান হিসেবে পরিচিত ছিল। যখন সেই তীর্থস্থানে যখন লোকজন ভ্রমণ করতো, তীর্থস্থান যখন সেখানে হতো কি, এই যে বেদুইন সম্প্রদায় যারা ছিল, বেদুইন ডাকাত, ওরা ছিল ডাকাত, লুটতরাজ করতো, পশুচারণ করতো, ভেড়া চারণ করতো। এরাই ছিল ওখানকার। ওরা কী করতো, এই যারা কাবা গৃহে, যারা তীর্থস্থান হিসেবে, যারা আমরা যে বর্তমানে হজ করতে যাই, তখন তো হজের সিস্টেম ছিল একরকম, তাদেরকে লুটতরাজ করতো। তাহলে আবার পুরো আরবটাকে, এই 10,27,000 বর্গমাইলের আরবকে, 10,27,000 বর্গমাইলের আরবকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো কি? প্রথম হচ্ছে ভাগ হচ্ছে আরেবিয়া ডেজার্ট, 2 নম্বর হচ্ছে আরেবিয়া পেট্রা, 3 নম্বর হচ্ছে আরেবিয়া ফেলিক্স। এই 10,27,000 বর্গমাইল আরবকে 10,27,000 বর্গমাইল আরবকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আরেবিয়া ডেজার্টটা, আরেবিয়া পেট্রা, আরেবিয়া ফেলিক্স। আরেবিয়া ডেজার্টটা মানে কি? আরেবিয়া ডেজার্টটা মানে হচ্ছে
আরবীয় ডেজার্টটা মনে হচ্ছে মরুময় আরব, মরুময় আরব, মরুময় আরব। আরবীয় পেট্রা হচ্ছে পাহাড়ি আরব, পর্বতময় আরব, পর্বতময় আরব। আরবীয় ফেলিক্স হচ্ছে উর্বর আরব। তোমরা এই আরবীয় ডেজার্টটা, আর আমি তোমাদেরকে আগেই বলেছি আরবের বিশাল অংশ কিন্তু মরুভূমি। শুধু আরবের বিশাল অংশ মরুভূমি না, আরবের লোহিত সাগরের ধার ঘেঁষে যে আরবের অংশটা ছিল সেটাই হচ্ছে মরুময়, সেটাই মরুময় আরব। আরবীয় পেট্রা যেটা পর্বতময় আরব, পর্বতময় আরব সাধারণত পর্বতময় আরবে খুব কম বৃষ্টিপাত হতো। ওই পর্বতগুলো কিন্তু তেমন একটা বসবাসের উপযোগী ছিল না এলাকায়। সবথেকে এখানে আরবের সবথেকে উর্বর জায়গা, উর্বর বা উন্নত জায়গা ছিল আরবীয় ফেলিক্স বা সুকি আরব বলে। আরবীয় ফেলিক্সকে উর্বর আরব বা আরবীয় ফেলিক্সকে বলা হয় উর্বর আরব বা সুখী আরব বলা হয়। আরবীয় ফেলিক্স আমি তোমাদের এটার উপর তোমাদের অনেক প্রশ্ন আসবে, অনেক প্রশ্ন উত্তর আসে দেখা যাবে। আরবীয় ফেলিক্স হচ্ছে উর্বর আরব। উর্বর আরব বলা হয় কোন অঞ্চলগুলোকে? সাধারণত আমরা আরবীয় ডেজার্টটা বলতে আমরা বুঝতে পারতেছি, ডেজার্টটা যেহেতু মরুময় আরবকে সারা আরবকে বেশিরভাগ অংশই কিন্তু আরবের বেশিরভাগ অংশ কিন্তু মরুময় ছিল। তার মধ্যে আরবীয় পেট্রা যেটা পর্বতময় আরব ছিল, সেই পর্বতগুলো আসলে আমাদের দেশের মতো পর্বত না। আমাদের দেশের পর্বতগুলো গাছপালা হয়, কিন্তু সেই পর্বতগুলোতে কিন্তু কঙ্করময় পর্বত, পাথর সমৃদ্ধ পর্বত। সেই পর্বতগুলোতে তোমাদের তেমন একটা গাছপালা হয় না। কিন্তু আরবীয় ফেলিক্স বলা হয় উর্বর আরব। কেন বলা হয় উর্বর আরব? কারণ সেই আরবীয় ফেলিক্স, আরবীয় ফেলিক্স বলা হয় কোন জায়গাগুলোতে? আরবীয় ফেলিক্স বলা হয় ওমান, ইয়ামান এবং হাজরামত বা হাজরামত। এই তিনটা অঞ্চলকে বলা হয় উর্বর আরব বা সুখী আরব বা সমৃদ্ধি আরব বা সৌভাগ্যময় আরব। কিসের জন্য বলা হয়? এই জায়গাগুলোতে বছরে হঠাৎ করে একবার হলো বৃষ্টিপাত হতো। সেইখানে কিন্তু তোমার চাষাবাদ হতো, মোটামুটি কিছু আঙ্গুর ফল চাষ হতো, সেখানে পেস্ট ফল চাষ হতো, কিছু মশলা জাতীয় খাবার চাষ হতো। যার কারণে এই এলাকার লোকজন, এই তিন এলাকার মানুষজন, ওখানকার মানুষজন একটু সুশিক্ষিত ছিল। যেখানে তোমার অন্য মরুময় অঞ্চলের লোকজন খুব রুক্ষ স্বভাবের ছিল, বেদুইন সম্প্রদায় ছিল। তারা লুটতরাজ করতো, আমি বলেছি তারা লুটতরাজ করতো, তারা পশুচারণ করতো, তারা সবসময় হানাহানি করতো, তারা যুদ্ধ বিগ্রহ করতো, তারা সবসময় এগুলি করতো। যার কারণে এই এলাকার এই তিনটা এলাকা যেহেতু একটু উর্বর ছিল, এই তিনটে এলাকাকে ঘিরে কিন্তু শিক্ষিত সমাজ গড়ে উঠেছিল এবং এই তিন জায়গায় লোকজন খুব উন্নত ছিল। তারা কিছুটা পড়ালেখার দিক দিয়ে গিয়েছিল। তারা নগর শহর তাদের স্থানগুলো খুব উন্নত হয়েছিল। এই তিন এলাকাকে বলা হয় সৌভাগ্য আরব বা তাদের এই তিন এলাকার লোকজনকে বলা হয়, এই তিন এলাকাকে বলা হয় সমৃদ্ধি আরব, উর্বর আরব এবং সুখী আরব। আরবীয় ফেলিক্স, তোমাদের এই প্রশ্নটা সবসময় থাকবে, আরবীয় ফেলিক্স কাকে বলা হয় এবং কোন কোন জায়গাকে আরবীয় ফেলিক্স বলা হয়। আমরা তো এখন বর্তমানে আরব বলতে বুঝি সৌদি আরবকে। আমি তোমাদেরকে বলেছি, আর সৌদি আরব কিন্তু আরব বলতে কিন্তু শুধু সৌদি আরব না, আরব বলতে কিন্তু এই বর্তমান দুবাই, ইয়ামান, ওমান, তারপর কাতার, কুয়েত, এগুলো সবগুলোই কিন্তু তোমার এই আরব উপদ্বীপের অন্তর্গত ছিল। এই হচ্ছে তোমাদের আজকে প্রথম দিনে ক্লাসের আলোচ্য বিষয়। আমি তোমাদের আশা করি নেক্সট ক্লাসে বা আশা রাখছি হয়তো মাননীয় প্রধানমন্ত্রী হয়তো তোমাদের শিক্ষার কথা চিন্তা করে স্কুল কলেজ খুলে দিবে, তখন আশা করি তোমাদের সাথে পরিচিত হব এবং তোমাদেরকে আমি এই ক্লাসগুলো একদম সম্পূর্ণ সহিতভাবে সবাই নিতে পারবো।
তোমাদের সাথে পরিচিত হতে পারবো। তোমাদেরকে মোটামুটি তোমরা মূল বই কিনে ফেলবে। আমি বারবার সবাইকে বলি, তোমরা ঘরে বসে থাকবে না, বই কিনে ফেলবে। বই নিয়ে তোমরা মূল বইগুলো কিনবে। তোমরা তোমরা কলেজ থেকে বুক লিস্ট জোগাড় করে তোমরা মূল বই কিনে ফেলবে। এবং আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে এই প্রাক ইসলামী আরব কেন আসছে আমি তোমাদেরকে আলোচনা করবো। প্রাক ইসলামী আরব কি, প্রাক ইসলামী আরব বা আইয়ামিয়া জাহেলিয়া, প্রাক ইসলামী বা আইয়ামিয়া জাহেলিয়া যুগ বা আইয়াম জাহেলিয়া যুগ, এই সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করব। এবং এই 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 অধ্যায়ে যা তোমাদের জন্য যা পড়া থাকবে, এই অধ্যায়ে কোন কোন বিষয়ে পড়া থাকবে, এই অধ্যায়ে অনেকগুলো সভ্যতা নিয়ে তোমাদের পড়া থাকবে। এই অধ্যায়ে তোমাদের পুরো প্রাক ইসলামী আরব সম্পর্কে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদেরকে নিয়ে 25 বছর নিয়ে আলোচনা থাকবে। আমি তোমাদের সাথে এগুলো ডিটেলস আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, আশা করি তোমরা সবাই সাবধানে থাকবে, সতর্ক থাকবে। আল্লাহ হাফেজ।